হ্যালো হ্যালো, সাউন্ড আসতেছে? ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে সাধারণত আমি লাইভ করতাম না খুব একটা, কিন্তু লাস্ট দুইটা লাইভ পরিস্থিতির শিকার হয়ে করার ফলে আমার মনে হলো যে এটা কনভেনিয়েন্ট ওয়ে, খুব দ্রুত সময়ের মধ্যে হঠাৎ করে মানে সংবাদ সম্মেলন ডাকা, অনেকগুলো মানুষকে কষ্ট দেওয়ার থেকে লাইভে এসে কিছু কথা বলে দেওয়া সহজতর হয় এবং আপনাদের জন্য এখান থেকেও আবার মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় নিয়ে এটা কাভারও করা যায়। তা ক্যাপশন দেখে বুঝেছেন হয়তো কী বিষয়ে কথা বলতে লাইভে আসা। এর বাইরেও কিছু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত মানে আমরা খুব সুন্দর একটা পাবলিক রিলেশনস অ্যাক্টিভেশন দেখলাম আর কি, পিআর অ্যাক্টিভেশন দেখলাম যে চট্টগ্রামের মেয়র, তার মেয়াদ আছে কি না এটা নিয়ে অনেক ধরনের সন্দেহ আছে। তারপরেও যেহেতু মেয়রই বলি, তিনি মশা মারা শিখতে ফ্লোরিডায় যাওয়া নিয়ে একটা ফাইল, সেটাতে প্রধানমন্ত্রী লিখেছেন যে ডোবার পাশে 2-3 ঘন্টা দাঁড়ালেই মশা মারার বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া মাথায় আসতে পারে। তা আমি খুবই অবাক হলাম এটা দেখে যে একজন মানুষ যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন, সরকার পরিচালনা করছেন এবং পলিসি লেভেলে কাজ করছেন, এটা কতটা হাস্যকর জিনিস হইতে পারে আমি জানি না। এটা আসলে তিনি করছেন নাকি ওনার পিআর টিমের কেউ হয়তো ভাবতে পারে যে এটা একটা বেটার পিআর হইতে পারে, সেই জন্য এটা করি। আমি এখানে ডাক্তার শাহাদাতকে কোনো ধরনের সাপোর্ট করা বা সেটার জন্য আসলে বসিনি, কারণ তিনি আমার বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা মন্তব্য এর আগে করেছেন। যাই হোক, আমার এখানে কনসার্নের বিষয়টা, যেহেতু আমি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলাম, তো মশক নিধনটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। মানে প্রতি বছরই একটা সিজন, 2টা সিজন এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া, মশাবাহিত আরও বিভিন্ন রোগ ব্যাধির একটা প্রকোপ, এবং এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো সিটি কর্পোরেশনগুলোর জন্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য। সেজন্য এটা একটা স্থায়ী সমাধান আমিও খুঁজছিলাম সেই সময়টাতে। তো গ্লোবালি কী কী ধরনের সমাধান আছে সেটা নিয়ে যখন স্টাডি করতে গেলাম, তখন দেখলাম যে এই যে ফ্লোরিডাতে যেই কোম্পানির আমন্ত্রণে ডাক্তার শাহাদাত যেতে চেয়েছিলেন, এই কোম্পানি তারা একটা ইনোভেশন করেছে। তাদের ইনোভেশনটা অনেকটা হচ্ছে, মশাকে তো আমরা ফগিং করে আসলে মারার চেষ্টা করি, বাংলাদেশে তো মরে না, আসলে মাতাল হয়, আবার কিছুক্ষণ পরে ওরা শুরু করে, কিছুক্ষণের জন্য মাতাল হয় ফগিং করলে, তারপর আবার ওরা শুরু করে, আবার মশার কার্যক্রম চালু হয়ে যায়। কারণ বাংলাদেশে ওই যেই জায়গা থেকে এই ওষুধগুলো কেনা হয় ফগিংয়ের, সেটা একটা সিন্ডিকেট আছে। এটা নিয়ে পরে একদিন বিস্তারিত হয়তো বলবো। এবং তারা এই মশার ওষুধটাতে এত বেশি অন্যান্য সাবস্টেন্স, বিভিন্ন কিছু যেটা আসলে মিশিয়ে তারা কম খরচে মানে তারা লাভ করার জন্য এটা করে আর কি। ফলে এই মশার ওষুধটা অতটা ইফেক্টিভ না, যে কারণে মশা মাতাল হয়েই আবার তার কাজে ফিরে আসে। তো সেটা অন্য একদিন আলাপ করা যাবে। প্রথমত যখন সমাধান খুঁজতে যাই, আমরা দেখলাম যে এই কোম্পানির এই পদ্ধতিটা হচ্ছে অনেকটা, তারা যেটা করে তারা হচ্ছে মশা যেই জায়গায় সম্ভাব্য মশা জন্ম নেয় বা মশা ডিম পারে, মশার লার্ভা জন্ম নেয়, সেই জায়গাগুলোতে তারা এক ধরনের কেমিক্যাল, তাদের উদ্ভাবিত এক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, যারা যে কেমিক্যালটা খুব স্পেসিফিকলি ওই মশার লার্ভাকেই টার্গেট করে। আপনার পুরো কোনো একটা ড্রেন বা ডোবা নালায় কিন্তু আরও অন্যান্য
মাছ আছে, মাছের বাইরে অনেক ধরনের ছোটোখাটো অর্গানিজমস আছে, যেটা দিয়ে হচ্ছে পুরো একটা ইকোসিস্টেম চলে। আর আমরা ফুড সাইকেল, যেমন আমরা পড়াশোনা করেছি ছোটোবেলায়, ফুড সাইকেল নিয়ে যারা আপনারা সবাই মোটামুটি অবগত আছেন, তো এরকম একটা ফুড সাইকেল আছে। তো সেটা যাতে ভেঙে না পড়ে, এই মেডিসিনটা বা এই কেমিক্যালটা শুধুমাত্র মশার লার্ভা বা মশার ডিমকেই ধ্বংস করে। ফলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি ফগিংয়েও কিন্তু সাধারণত অন্যান্য যেই অর্গানিজমস আছে, যেমন মৌমাছি, তারপরে মাছি থেকে শুরু করে ছোটোখাটো আরও অনেক পোকামাকড় থাকে, যেটা প্রকৃতির জন্য আসলে উপকারী অনেক ক্ষেত্রে, তো সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে এই পদ্ধতিটা খুবই গ্লোবালি খুব প্রশংসিত হয়েছিল সে সময়, এবং অনেকগুলো জায়গায় এটা ব্যবহৃতও হয়। তা আমি যতদূর জানি যে চট্টগ্রামেও হয়তো পরীক্ষামূলকভাবে এটা ব্যবহৃত হচ্ছে, এটা নিয়ে আমি বিস্তারিত জানি না। তা এটা আমাদের প্ল্যানে ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য যে সময় প্রয়োজন ছিল সেটা আমরা পাই নাই। তো যেহেতু এখন আমি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আছি, তো এটা আমার ইশতেহারের একটা অংশ যে আমরা এই ধরনের কোনো পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ নয় এরকম কোনো পদ্ধতিতে আমরা মশক নিধনটা করব। কারণ যে ফগিংটা, এটাও কিন্তু মানুষের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য ক্ষতিকর। এবং এই মশক নিধনের আরও একটা পদ্ধতি আছে, এটা আমি জানি না এখন পর্যন্ত প্রুভেন কিনা, এটা নিয়ে আমি যখন স্টাডি করছিলাম তখন আমি পেয়েছিলাম। তারা হচ্ছে মশার যে ফুড সাইকেল, এই ফুড সাইকেল, মশা বলতে লার্ভা বা ডিম থেকে লার্ভা উৎপাদন, এবং সেটা লার্ভা থেকে মশা হওয়ার সময়টার মধ্যে যে ফুড সাইকেল, এই ফুড সাইকেলটাকে তারা ধ্বংস করে ফেলে একটা কেমিক্যালের মাধ্যমেই। তো কোয়াইট সিমিলার অ্যাপ্রোচ। আমার মনে হয় যে এই ধরনের অ্যাপ্রোচগুলো বাংলাদেশে নেয়ার মাধ্যমে এই যে মশার যেই একটা মশা বলতে বিশেষ করে যেই মশাগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে, এবং প্রতি বছরই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এবং অন্যান্য মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, সেটার একটা সমাধান করা সম্ভব। যদি আমরা সুযোগ পাই তাহলে সেটা সমাধান করব, এবং এটা নিয়ে আরও বিস্তারিত প্ল্যান আমরা তৈরি করছি। আমি আসলে আস্তে আস্তে মেয়র নির্বাচন বা ঢাকার জন্য আসলে আমরা কিভাবে কাজ করতে চাই, ময়লার বিষয়ে একটা প্রপোজাল আমরা দিয়েছি, যদিও খুব ডিটেইলস প্রপোজালটা এখনও দেওয়া হয়নি, সেটা নিয়েও একদিন আপনাদের সাথে কথা বলবো, একদিন আসবো আমি। তবে মশা নিয়ে এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো এটা খুবই পিয়ার। একদিন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারে বসে পপুলার ডিসিশনটা নেওয়ার থেকে রাইট ডিসিশনটা নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তার কাজে আসলে এই কথার কোনো প্রমাণ পাচ্ছি না। তিনি কাজের ক্ষেত্রে পপুলার ডিসিশনটা নিচ্ছেন, পপুলিস্ট কাজটাই করছেন, যেটা হয়তো আমার এই কথা আপনাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ আমি দেখেছি যে এই ডোবার পাশে দাঁড়ালেই মশা নিধন শেখা যায়, এই জিনিসটাতে অনেকেই লাভ রেক দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজে। তো এটা হয়তো আমার একটা পপুলার অপিনিয়ন হইতে পারে, বাট স্টিল এটা খুবই জাস্ট পিয়ার অ্যাপ্রোচ ছিল একটা, এর বেশি কিছু বলে আমার মনে হয় না। কারণ তবে এটা দেখার বিষয় যে ডাক্তার শাহাদাত যাচ্ছেন, তিনি প্রপার এক্সপার্টদেরকে নিয়ে যাচ্ছেন কিনা, এবং এটার আউটকাম কি, এই জিনিসগুলোতে যদি কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের অসঙ্গতি থাকে, তাহলে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে ওকে, এই টিমকে আমরা যেতে দিব না। বাট ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধন শেখার অনেক অভিনব পদ্ধতি আসতে পারে, এটা খুবই হাস্যকর একটা বিষয়। ডোবার পাশে দাঁড়িয়ে তো আপনি কোনো কেমিক্যাল আবিষ্কার করে ফেলবেন না মশার লার্ভা মারার জন্য, বা ডোবার পাশে দাঁড়িয়ে আপনি ফু দিলেই সব মশা মরে যাবে, এই ধরনের কিছু তো আসবে না। যাই হোক, এগুলো সাইন্টিফিক জিনিস, এটা ডোবার পাশে দাঁড়িয়ে আসলে অভিনব কোনো আইডিয়া আসা সম্ভব না, এটা ল্যাবে গিয়ে করতে হবে আর কি। যাই হোক, এটা একটা বিষয় ছিল। আর আমরা সীমান্ত হত্যা নিয়ে আজকে একটা, আমি ভাবলাম যেহেতু লাইভে আসছি, একটা রিয়েকশন জানানো প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, পার্টির মুখপাত্র হিসেবে। সীমান্ত হত্যা নিয়ে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সীমান্ত হত্যা, তিনি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছেন যে সব হত্যাকেই আসলে সীমান্ত হত্যা বলা যাবে না। তো এটা খুবই তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করতে বা মাদক আনতে বা হচ্ছে চোরাচালানের জন্য সীমান্তের ওই পারে যায়, এটা বাস্তব যে অনেকেই যায়, সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে না। তাহলে সেটাকে আসলে কি বলা হবে? এখন
যদি এটা এরকমই হয় তাহলে সাপোজ বাংলাদেশে অবৈধভাবে ভারতের অনেক নাগরিক থাকে বলে আমরা জানি, আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় একটা নোটিশ দেওয়া হয়েছিল যে অবৈধভাবে যারা আছে সবাই যেন ইনফরমেশন সাবমিট করে। তো তাহলে তাদেরকে কি বাংলাদেশে ভেতরে গুলি করে হত্যা করা জায়েজ? বা পৃথিবীতে বিভিন্ন দেশে অবৈধভাবে বাংলাদেশের অনেক নাগরিক থাকেন, আপনারা জানেন যে প্রবাসী বিভিন্ন দেশে অবৈধভাবে অনেকে থাকেন, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, অনেকে জানও অবৈধভাবে। তো তাদেরকে কি সেখানে গুলি করে হত্যা করা জায়েজ জায়েজ কিনা? এটা তো শুধু মানে যদি পলিসি হয় তাহলে এটা তো সব দেশের ক্ষেত্রেই হওয়া উচিত, এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা জাস্টিফাইড হওয়া উচিত ভারতীয় যে কোনো নাগরিককে এখানে গুলি করে মেরে ফেলা। তো এইটাকে যে উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে এটা এবং ভারতে যারা মানে সীমান্তে যারা হত্যার শিকার হচ্ছে বা সীমান্তের ভিতরে, ভারতের সীমান্তের ভিতরে বা একটা হচ্ছে দুই সীমান্তের মাঝখানে একটা জোন থাকে, সেখানে যারা হত্যার শিকার হচ্ছেন তারা সবাই কি আসলে চোরাচালানকারী বা সবাই কি আসলে মাদকের আদান প্রদানের সাথে জড়িত বা চোরাচালানের সাথে জড়িত? এটা কিভাবে সরকার আসলে নিশ্চিত করবে যে কোনটা? তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আরও স্পষ্টতা প্রয়োজন। এটা একটা দায়সারা বক্তব্য বলে আমরা মনে করছি যে সীমান্ত হত্যার বিষয়টাকে তিনি রংলি অ্যাড্রেস করছেন। তিনি বরং ন্যাশনালি এই বক্তব্যের মাধ্যমে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এই বক্তব্য তো অবশ্যই ভারতেও বিভিন্ন মিডিয়া কভার করেছে আমি দেখেছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাগরিকরা যে কিলেবল, বাংলাদেশের নাগরিকদের যে নাগরিক মর্যাদা নাই, এইটাকে স্টাবলিশ করছে। এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএসএফকে আরও উস্কানি দিচ্ছেন এবং জাস্টিফিকেশন দিচ্ছেন যে তোমরা যেটা করতেছো আমরা মনে করি যে দ্যাট ইজ নট রং, মানে হললি আমরা এটাকে রং মনে করি না। এই মেসেজটা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি সীমান্তে বাংলাদেশের জনগণকে আরও বেশি ভালনারেবল করে তুলছেন এবং বাংলাদেশের যে নাগরিকদের যে নাগরিক মর্যাদা সেটাকে অনেক ছোট করা হচ্ছে। তা আমরা মনে করি সীমান্তে কোনো নাগরিককেই ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী গুলি করে হত্যা করতে পারে না। যদি কেউ সেখানে চোরাচালান করতে যায়, কেউ মাদকের সাথে জড়িত থাকে, তো সেটা তাকে তারা অ্যারেস্ট করতে পারে। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশের সীমান্তে সাদা পতাকা বৈঠক নিয়মিত হয়, বিএসএফের সাথে বিজেপির যোগাযোগ আছে। তো এর মাধ্যমে হ্যান্ড ওভার করা যেতে পারে, বিভিন্ন প্রক্রিয়া এটা হইতে পারে। এটা তো এইভাবে মানে হত্যা করে ফেলা এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যার এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাদেরকে আরও ভালনারেবল করে তোলা, এটা খুবই দুঃখজনক রাষ্ট্র হিসেবে আমাদের জন্য। তো আশা করি সরকার এখানে মেরুদণ্ডটা সোজা করে সিদ্ধান্তটা গ্রহণ করবে। আরেকটা বিষয় আমরা দেখছি যে পুশ ব্যাক, যেটা এখন ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ তারা একটা ঘোষণা দিয়েই করছে, এটা নিয়েও সরকারের একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তা আমরা রোহিঙ্গা সংকটের মতো আরেকটা সংকট মোকাবেলার জন্য প্রস্তুত না কোনোভাবেই, এবং আমাদেরকে অবশ্যই এই বিষয়টা ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাড্রেস করা উচিত। এখন তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় নিয়ে আসা প্রয়োজন এবং এটা এখনই করা প্রয়োজন। এটা আরও বিগার স্কেলে গেলে করব বা করব কি করব না, এটা নিয়ে সরকার এক ধরনের সিদ্ধান্তহীনতা, অথবা তারা হয়তো সিদ্ধান্ত নিয়েও থাকতে পারেন যে ভারতের সাথে কোনো ঝামেলায় আমরা যাব না, কিন্তু এটা তো আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় এবং এইখানে অবশ্যই বাংলাদেশকে প্রথমে রেখে সিদ্ধান্ত নিতে হবে। যদিও বিএনপি বলে বাংলাদেশ ফার্স্ট, কিন্তু নির্বাচনের পরে খুব একটা আমি বিএনপিকে বাংলাদেশ ফার্স্ট বলতে শুনি নাই। হয়তো এটা নির্বাচন জেতার কোনো পলিসি বা স্ট্র্যাটেজি ছিল। আরেকটা বিষয় একটু অ্যাড্রেস করা প্রয়োজন, যে আমরা আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলছেন যে ওসমান হাদিবের হত্যাকারীদেরকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছে ভারতের হোম মিনিস্টারের কল আসে। ভারতের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, আমরা সবাই জানি। এবং কল আসে এবং এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে তাকে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন এটা আমরা জানি, মানে এটা বলে দিলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তো এটা দিয়ে একটা বোঝা যায়, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই হত্যার সাথে যেহেতু সেখানে
আসামিদেরকে গ্রেপ্তার করার পরে নিশ্চয়ই প্রাথমিক জিজ্ঞাসাবাদ তদন্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে, এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমেই নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন, এছাড়া তো আর জানার উপায় নাই। তো জিজ্ঞাসাবাদে নিশ্চিতভাবেই কিছু নাম এসছে, এবং সেখান থেকেই তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি যখন বলছেন যে কাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন, তার মানে তিনি ইঙ্গিত করছেন অমিত শাহের দিকে, ভারতের হোম মিনিস্টার, এবং ভারতের বিজেপি সরকারের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে কিন্তু তিনি ইঙ্গিত করছেন। তার মানে এই হত্যাকাণ্ডটা শুধুমাত্র যে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে এমনটা না, এটার সাথে ভারতেরও বিজেপির বা আরএসএস এর বা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের যোগসূত্র আছে। এইটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, তার বক্তব্যের মাধ্যমে আমরা এটা অনেকটা ভেরিফাই করতে পারছি। ফলে ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে আনতে না পারা বা এখন পর্যন্ত বাংলাদেশে তাদেরকে হ্যান্ডওভার বাংলাদেশের কাছে না করার পেছনে, এবং এই বক্তব্যের পরে আমি আরও সন্দিহান যে তাকে হ্যান্ডওভার আসলেই করা হবে কি হবে না, এটা একটা গভীর শঙ্কার দিকে চলে গেছে। তবে আমাদের দাবি থাকবে যে সরকার, আমাদের দেশের নাগরিকদের এটা জানার অধিকার আছে, এবং অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এটা জানাও প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সাথে আওয়ামী লীগ সহ ভারত সরকার জড়িত, এটা আমরা বুঝতে পারলাম, এবং স্পেসিফিকলি কারা জড়িত, এবং দেশের অভ্যন্তরে এখন যারা রাজনীতি করছে বা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যেও কেউ জড়িত কিনা এটা জানা স্বচ্ছতা প্রয়োজন। সেজন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি করছি যে দ্রুত সময়ের মধ্যে তাকে, তার হত্যাকারীদের, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের যারা ভারতে গ্রেপ্তার অবস্থায় আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে অধিকতর তদন্তের মাধ্যমে এই বিষয়ের স্বচ্ছতা এটা জনগণের কাছে স্পষ্ট করা প্রয়োজন যে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি পরবর্তীতে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরবর্তীতে আমাকে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি যে হত্যাকারী ছিলেন তিনি আমাকেও ইনস্টাগ্রামে ফলো করতেন। তো আমি একটা ট্রেন্ড, যেহেতু এখন আমরা বুঝতে পারলাম যে এটাতে আওয়ামী লীগের পাশাপাশি ভারত সরকারেরও, বিজেপি সরকারেরও একটা জড়িত থাকার বিষয়ে আমরা একজন সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর থেকে শুনলাম। তো এটা অবশ্যই এটা আমাদের কগনিজেন্সে নেওয়ার মতো, অ্যাকনোলেজ করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো যে সে কেউ বলে নাই, এটা বলছে পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী, যার সাবেক মুখ্যমন্ত্রী, যার পুলিশের তত্ত্বাবধানে ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীরা ছিলেন। ফলে এটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য এই আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমরা মোদি বিরোধী আন্দোলন পরবর্তীতে এবং আবরার ফাহাদকে নিয়ে আমাদের যেই রাজনৈতিক লড়াই, আমি নিজেও আবরার ফাহাদকে নিয়ে কাজ করতে গিয়ে জেলে ছিলাম একটা প্রায় 1-1.5 মাসের মতো। তো এই লড়াইটা আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে এই সময়টাতে। এটা আমি আগেও বলেছি, এখনও বলি, জাতীয় নাগরিক পার্টিরও এটা অবস্থান যে আমরা ভারতে বিজেপির যে কমিউনাল পলিটিক্স, এইটার উত্তরটা কমিউনাল পলিটিক্স দিয়ে দিতে চাই না। তারা কমিউনাল পলিটিক্স করবে, তার বিপরীতে আমি কমিউনাল পলিটিক্স করবো, এরকম বর্বর সমাজে আমরা এখন আর বসবাস করি না। এখন আমরা আধুনিক এবং গণতান্ত্রিক একটা নৈতিক সমাজের মধ্যে আমরা বসবাস করি, রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি। তো তারা বর্বরতা করবে, তাদের উত্তরটা আমরা বর্বরতা দিয়ে দিব না। তারা সেখানে সংখ্যালঘু নির্যাতন করবে, এর জবাবটা আমরা সংখ্যালঘু নির্যাতন দিয়ে দিব না। আমরা এর জবাবটা আমাদের এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে, এবং আমরা যে একটা বেটার জাতি এবং রাষ্ট্র তাদের থেকে, এটা প্রমাণের মাধ্যমে দিব। তবে অবশ্যই আমার দেশের জনগণের সীমান্ত হত্যা কিংবা সীমান্তের ভিতরে যারা আমরা রাজনীতি করি, যারা হয়তো আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে হত্যা করে ফেলা, ভিতরে এসে অ্যাসাসিন করা, এই বিষয়গুলো নিয়ে সরকারকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। তারা যেই জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে, আমরা ইতিহাসে দেখেছি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সময় যে জাতীয়তাবাদী রাজনৈতিক অবস্থান তারা সরকারের থেকেও দেখিয়েছে। এটা আমরা চাই, এবং এর মাধ্যমেই এই প্রশ্নগুলোর উত্তর এবং সমাধান করা জরুরি। কিন্তু একটা শঙ্কা আর বিষয়ে নাগরিকদের মধ্যে আছে, সোসাইটিতে আছে, এই আলাপটা আছে যে বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে সরে যাচ্ছে এবং সে ভারতের সাথে
একটা পলিটিক্যাল বোঝাপড়ায় যেতে চায়। কারণ পলিটিক্যাল বোঝাপড়ায় যাওয়াটা এটা তারা তাদের দলীয় সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত তারা নিতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই যেন আমার দেশের নাগরিকের স্বার্থ বিকিয়ে দিয়ে না হয়। এবং এটার কিছু ইন্টেনশন এবং কিছু লক্ষণ আসলে দেখা যাচ্ছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে তিনি যখন সীমান্তে হত্যাটাকে জায়েজ করার চেষ্টা করেন পক্ষান্তরে, তিনি যখন আমার দেশের নাগরিকের ভারতের সীমান্তে হত্যা হওয়াটাকে বিভিন্ন ডেফিনেশনের মাধ্যমে জাস্টিফাই করার চেষ্টা করেন, তখন আমাদের মধ্যে কনসার্নগুলো আসলে আরও বেড়ে যায়। এবং এই বোঝাপড়াটা আমার জাতীয় স্বার্থ, আমার দেশের নাগরিকের স্বার্থ, আমার দেশের নাগরিকের জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন স্বভাবতই ওঠে। আশা করব এই প্রশ্নগুলোর জবাব আমরা পাবো। আমরা রাজনীতি করি, আমরা জনগণের পক্ষ থেকে প্রশ্ন করি, আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এবং আমরা আশা করি যে এই বিষয়গুলোতে আরও অধিকতর স্বচ্ছতা আসবে। আজকে এতটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং আপনাদের সাথে সামনেও আরও বিভিন্ন বিষয় নিয়ে আশা করি কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বক্তব্য বা এই ভিডিও বিভিন্ন মিডিয়ায় আমি দেখেছি অনেকেই কভার করতে চান, অনেকেই ইনবক্সে অনুমতি চান যে লাইভটা আমরা ইউজ করতে পারি কিনা। তা আমি এটার কোনো কপিরাইট নেই, এটা আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো মিডিয়ায় আপনারা এটা ব্যবহার করার জন্য এটা ব্যবহার উপযুক্ত। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।